আমরা প্রত্যেকেই জানি বর্তমানে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে লোকসভা ভোট চলছে। যদি বিজেপি কোনোভাবেই লোকসভা নির্বাচনে হেরে যায় তাহলে কি হবে? শুনতে এটা ইম্পসিবল লাগছে, তাই তো? কিন্তু যদি কোনো কারণে মানুষের মোদিজির উপর থেকে মন উঠে যায় তাহলে কি বিজেপির প্রভাবশালী নেতারা ক্ষমতায় আসবেন? রাহুল গান্ধী এটা মনে করেন যে মোদিজি এবারের নির্বাচনে হেরে যাবেন। এমনভাবেই অপোজিশনে কিছু অন্য পার্টিও সেই সুরে সুর মেলাচ্ছে। আর এখন এমন অবস্থায় প্রশ্ন উঠে, সত্যিই যদি হেরে যায় তাহলে তখন কি হবে? যদি বিজেপিকে নিয়ে তাদের করা এই ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যায় তাহলে তখন দেশ পাবে নতুন লিডার। তবে তখনকার লিডার কে হবে? এবং ভারত কি এক সুপার পাওয়ার দেশে পরিণত হবে, নাকি মোদিজি যাবার পরই দেশে এক ক্রাইসিস নেমে আসবে? তো চলুন সেই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগেই বলে দিই যে এই বিষয়গুলিকে নিউট্রালভাবে আপনাদের সামনে তুলে ধরছি। দুপক্ষেরই ভালো মন্দ নিয়ে আজ আলোচনা হবে এবং আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিজেপির হাত থেকে যদি ভারতের এই সিংহাসন ফসকে যায় তখন তার হাল 2014 কংগ্রেস সরকারের মতো হবে না, এটাই একটা গ্যারান্টি। বরং বেশি সিটে মেজরিটিভাবে জয়ী হয়ে তাকে এক স্ট্রং অপোজিশন বলাই যাবে, যেখানে কনস্টিটিউশন অনুযায়ী এক অপোজিশনের কাছে মিনিমাম 55টি সিট হতেই হবে। শুধু এক বড় সমস্যা যেটি হবে সেটি হলো পার্টির মুখ। আর এটি বলাই বাহুল্য যে বিজেপির সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো মোদিজির পপুলারিটি। ইন্টারন্যাশনাল লেভেলে নরেন্দ্র মোদীর ব্যক্তিত্ব একটা বড় ইনফ্লুয়েন্টাল লিডারের মতো। ইন্টারন্যাশনাল লিডাররাও তাকে দেখে ইন্সপায়ার হন। কিন্তু কোনোভাবে যদি তিনি ক্ষমতা হারান তাহলে বয়স বেশি হওয়ার কারণে পার্টিকে এক নতুন লিডার বেছে নিতে হবে। তিনি আবারও বিজেপিকে সেই শীর্ষে নিয়ে যাবেন এবং ব্র্যান্ড বানিয়ে ফেলবেন। রিসেন্ট পরিস্থিতি দেখে যোগী আদিত্যনাথ, অমিত শাহ এবং নীতিন গাডকারিজির উপর আশা করা যাচ্ছে যে তারা বিজেপির নতুন মুখ হতে পারে। কিন্তু এই জিনিসটি এতটা সহজ নয়। এটি একটি রাজনৈতিক ময়দান, সেখানে পার্টি এবং নেতাদের আইডিওলজি বদলাতে সময় লাগে না। তাই বিজেপির নতুন মুখ কি হবে তা 100% শিওরভাবে এখনই কেউ বলতে পারবে না। তবে এটি আপনি বলতেই পারেন যে বিজেপি যদি চলে যায় তাহলে ইন্ডিয়ান পলিটিক্সের বিশাল বড় একটা শিফটিং দেখা যাবে। ধরুন ক্ষমতা হয়তো ফিরবে কংগ্রেস, কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা বড় প্রভাব পড়বে পলিটিক্সে। এবং যদি এমনটা হয় তাহলে স্বাধীনতার পর এমন প্রথমবার হবে যে এতগুলো পার্টি একসাথে সেন্টারের সরকার বানাবে। কিন্তু এর বড় একটা নেগেটিভ দিক রয়েছে, কারণ জোট যখন 2-এর বেশি পার্টিতে হবে তখন পিএম হওয়ার প্রার্থীও বেশি হবে। এবং পিএম শুধু নয়, ক্যাবিনেট মন্ত্রী, সিট সেই সব নিয়েও রেষারেষি হবে সেন্টারে। আর সেটি হবে ইন্ডিয়ান পলিটিক্সে দেখার মতো। এত কিছুর পরেও যদি সরকার গঠিত হয় তাহলে ছোট ছোট বিলকে পাশ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইউনিটে দেখা যাবে না। আলাদা আলাদা আইডিওলজি, ভিন্ন চিন্তা ও নিজেদের মধ্যেই ইগো ক্লাসের কারণে ল এবং ভালো প্রজেক্টে কোনো ডেভেলপমেন্টই হবে না। একটা পার্টি অন্য কোনো পার্টির ওপিনিয়নকেই গ্রাহ্য করবে না। ইতিহাস ঘাটলে এমন অনেক উদাহরণ আছে যেখানে বিজেপি ও কংগ্রেসের মতো অপোজিট আইডিওলজিও একসাথে মিলে একাধিক অ্যাক্টকে আমিন করেছে। ইনশর্টে বলা যেতে পারে যে এত বড় অ্যালায়েন্সের হাতে যদি এত ক্ষমতা আসে তাহলে কিন্তু দেখা যাবে ইন্ডিয়ান পলিটিক্সের একটা অন্য দিক, সোশ্যাল অ্যান্ড পলিসি চেঞ্জ। পলিটিক্যাল বন্ধুরা বিজেপি যাওয়ার পর তাদের বানানো পলিসিকে হয় অ্যামেন্ডমেন্ট করা হবে, না হলে ইনক্রিমেন্ট হওয়ার আগে সরিয়ে দেওয়া হবে। যেমন ধরুন সিএএ ও এনআরসি, এই দুটি অ্যাক্টকে অনেক মানুষ সাপোর্ট করেছেন, কিন্তু এক কমিউনিটি আছে যারা এর এগেনস্টে রয়েছে এবং এনারা বিজেপির গভর্নমেন্টের উপর মেনলি এই কারণের জন্য খুশি নন। এখন এমন অবস্থায় যদি ইন্ডিয়ান অ্যালায়েন্সের মতো গভর্নমেন্ট আসে তাহলে তারা এত বড় কমিউনিটির সাপোর্ট পেতে নতুন সরকার সবার প্রথমে এই অ্যাক্টগুলিকে সরাতে পারে। সিএএর সাথে সাথে ইউনিফর্ম সিভিল কোড, এইটার ওপরেও একটা বিশাল বড় ডেভেলপমেন্ট আমরা দেখতে পারি। আসলে ইউনিফর্ম সিভিল কোড এমন একটা আইন যেটিকে সকল ধর্ম, সকল সম্প্রদায়ের জন্য সমান ও বরাবর আইন লাগু করার কথা বলে। বিজেপি এই অ্যাক্টকে ইমপ্লিমেন্ট করার কথাই বলে আসছে, কিন্তু 2024-এ যদি ক্ষমতায় অন্য পার্টি আসে তাহলে অনেকটাই হাই চান্স আছে যে এই বিষয়টিকে নিয়ে হয়তো ডেভেলপমেন্ট হবে, আর না হলে হয়তো কোনো গুরুত্বই থাকবে না। এছাড়াও
ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মতো বড় পলিসির বিষয় মেন স্ট্রিম পলিটিক্স থেকে উধাও হয়ে যেতে পারে। এখন বিজেপি 400 পার করার টার্গেট এই কারণেই ঠিক করেছে, যাতে করে তারা গুরুত্বপূর্ণ পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। কিন্তু আপনারাও জানেন যে অপোজিশন এই অ্যাক্টগুলোর এগেনস্টে, এমনকি কংগ্রেস তো এই আইনকে ডেমোক্রেসির উপর ডেঞ্জার এমনটা মনে করে। তাহলে এমনটা কিভাবে হবে যে এত সহজে জিনিসগুলি লাগু হবে? এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব, যেখানে বিজেপি যাওয়ার পর লাদাখ ও মণিপুরের মতো বিষয়গুলির ওপরে একটা মেজর চেঞ্জেস হবে। এটাই সত্যি যে বিগত কিছু বছর ধরে মণিপুরে কুকি এবং মেতি সম্প্রদায়ের মধ্যে লড়াই চলছে, চারিদিকে ভায়োলেন্স এবং নেভি ফোর্সের আর্মি বসানো। যদিও সরকার পুলিশের দ্বারা জিনিসটিকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু কোথাও না কোথাও সরকারের এই চেষ্টা ব্যর্থ হয়েছে, যাতে পরের যে সরকার আসবে তার কাছে মানুষের একটা এক্সপেকটেশন রয়েছে যে তারা মণিপুর নিয়ে কোনো একটা বড় স্ট্যান্ড নেবে, যাতে করে ভারতের এই রাজ্যকে আবার এক পিস ফুল স্টেট বানানো সম্ভব। মণিপুর ছাড়াও আরেকটি বিষয় হলো লাদাখকে নিয়ে। নতুন সরকারের কাছে এটি একটি চ্যালেঞ্জের থেকে কিছু কম নয়। আপনি জানেন নিশ্চয়ই, অনেক বছর ধরেই ভারতের এই অঞ্চলটি নিজেদের আইডেন্টিটির জন্য 6 শিডিউল ফুল স্টেটের ডিমান্ড করছে। মিস্টার ওয়াংচুক এবং লাদাখের বেশ কিছু লোকেরা এর জন্য 21 দিনের ফার্স্ট টিমও করেছেন এবং আজও সেখানে প্রোটেস্ট চলছে। লাদাখের এই ইস্যুটি মোদী সরকারের জন্য পড়ে গিয়ে ব্যাকফায়ারও করতে পারে, কারণ নিউ গভর্নমেন্টের থেকে আশা করা হবে যে তারা ক্ষমতায় আসার পর এই বিষয়টিকে নিয়ে সবার প্রথমে ভাববে। অপোজিশন পার্টি ও লাদাখকে সাপোর্ট করেছে, যাতে করে লাদাখের মানুষ আশাবাদী রয়েছে যে নতুন সরকার এলে তাদের সপক্ষে কোনো বড় ঘোষণা করবে সরকার। আর এমনটা হলে সেটি নতুন গভর্নমেন্টের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে, যাতে করে বিবাদ কিছুটা শান্ত হবে। আর বিবাদের কথাই যখন উঠল, তখন কৃষকদের এমএসপির কথা তো বলতেই হয়, যাকে নিয়ে ফেব্রুয়ারি আর মার্চ মাসে কৃষকরা দিল্লিতে একজোট হয়। তাদের দাবি ছিল ফসলের উপর তাদেরকে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস দিতে হবে, যাকে নিয়ে রেষারেষিও খুব হয়। পুলিশ ফোর্স থেকে টিয়ার গ্যাস সব কিছুই চলে এই বিবাদে, কিন্তু কোনো রেজাল্টই বের হয় না এবং কৃষকেরা ফিরে যায়। তারা বিজেপি সরকারের উপর এতটাই নারাজ যে হয়তো সেখান থেকে 0 ভোট এক্সপেক্ট করা যায়। তবে এই সবের মধ্যেও যদি নিউ অ্যালায়েন্স গভর্নমেন্ট আসে, তাহলে হতে পারে যে ফার্মার আরও একবার তাদের দাবি পূরণের জন্য আওয়াজ তুলতে পারে। তবে এটির অনেকটা চান্স রয়েছে যে নিউ গভর্নমেন্ট ফার্মারদের এমএসপিকে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ ফার্মারদের এমএসপি দেওয়ার গ্যারেন্টি কংগ্রেস নিজে তাদের ম্যানিফেস্টোতে বলেছে। রাহুল গান্ধীও এই নিয়ে কথা বলেছেন, তবে এটা কতটা সত্য তা সময়ই বলবে। কিন্তু এটি নিশ্চিত যে বিজেপি কোনোভাবে হেরে গেলে এমএসপি বিষয়ে সমস্ত ফার্মাররা আরও একবার শীর্ষে আসতে পারে। আরও একটি নতুন চ্যালেঞ্জ থাকবে নতুন সরকারের কাছে, সেটি হলো আনএমপ্লয়মেন্ট। আজকের সময় কিছু মানুষ বিজেপিকে নিয়ে আনএমপ্লয়মেন্টের কারণে অখুশিও রয়েছে। তারা মনে করে যে 10 বছরে বিজেপির যা গ্যারান্টি দিয়েছিল তা সুলভ করতে অসমর্থ হয়েছে। রাহুল গান্ধী নিজে বলেছেন এই যে ভারতীয় আনএমপ্লয়মেন্ট পাকিস্তানের থেকেও বেশি হয়ে গিয়েছে। যেখানে পাকিস্তানে 12% আনএমপ্লয়মেন্ট রেট রয়েছে, সেখানে ভারতে রয়েছে 23%। এই কন্ডিশনে নতুন সরকার আসার পরেই তাদের থেকে এক্সপেক্ট করা হবে যে তারা এই আনএমপ্লয়মেন্টের উপর জলদি অ্যাকশন নেবে। যে স্পিডে আমরা গ্লোবাল লার্জেস্ট ইকোনমিতে এসেছি, সেইভাবেও এই একই স্পিডে আনএমপ্লয়মেন্টের সমস্যার সমাধান বের করা হোক। ডিফেন্স সেক্টর, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর আজকের এই ভিডিওর জন্য, এই কথাটা কখনো অস্বীকার করা যায় না যে বিজেপি ডিফেন্স সেক্টরে খুব ভালো ডেভেলপমেন্ট করেছে। দ্য ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী 2023 থেকে 2024 বাজেটে 5,03,790 কোটি টাকা রাখা হয়েছিল, যেখানে আমাদের ডিফেন্স বাজেট একাই ছিল 5.94 লাখ কোটি টাকা। এবং সেই সাথে রিপোর্ট বলছে যে আগের বছরের তুলনায় আমাদের ডিফেন্স বাজেট 13% বেড়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল স্পিচ রিসার্চও কনফার্ম করেছে। তাদের কথায় পৃথিবীর মোট ওয়েপেন্স ইম্পোর্ট হয়েছে ভারতে 11% এবং 2018 থেকে 22-এর মধ্যে ভারত পৃথিবীর সবথেকে বড় আউন্স পার্টিসিপেরি ফ্যাক্টরি দেশে পরিণত হয়েছে। তো বিজেপি ক্ষমতায় না এলে ডিফেন্স সেক্টরে বাজেটে একটা বড় ধাক্কা খাবে এবং এটি দেখতে হবে নিউ গভর্নমেন্ট এই পলিসিগুলোকে কিভাবে এগিয়ে নিয়ে যায় এবং স্ট্র্যাটেজিক লোকেশনগুলিতে কিভাবে চায়না ও পাকিস্তানকে নিজেদের থেকে এগিয়ে রাখে। এই সময় এমন অবস্থাতেই যে ইন্ডিয়ান নেভি মিলিটারি এয়ারফোর্স আরও অ্যাডভান্স হতে হবে। আমরা অলরেডি অ্যাডভান্স রয়েছে, কিন্তু জিওপলিটিক্যাল অন্য দেশের সঙ্গে ভারতের কেমন সম্পর্ক হবে
এটিও দেখার মতো হবে। আমরা এটিও জানি যে বিজেপির শাসনকালে ভারত এবং মিডল ইস্টের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে, কিন্তু নিউ গভর্নমেন্ট তৈরি হলেই অন্য সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক 360 ডিগ্রি ত্রাণ দেখা যেতে পারে। হতে পারে মালদ্বীপকে নিয়ে আমাদের যে পয়েন্ট অফ ভিউ সেটা বদলে যাবে, বাংলাদেশকে নিয়ে আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটারও পরিবর্তন হবে। ইতিহাস সাক্ষী আছে যে সরকার বদলানোর সাথে সাথে বদলে যায় তাদের আইডিওলজিও, এবং ডিপ্লোম্যাটিক রিলেশন প্রত্যেক সরকারের সাথেই চেঞ্জ হয়। নতুন সরকার কিভাবে ফরেন রিলেশনকে হ্যান্ডেল করবে সেটি হলো একমাত্র দেখার বিষয়। তবে শেষ মুহূর্তে এসে এটি মনে হয় নেক্সট লিডার কি মোদিজির মতো ইনফ্লুয়েন্সের মাধ্যমে ইমেজকে ধরে রাখতে পারবে? আপনাদের কি মনে হয়, বিজেপি কি জিতছে নাকি হারছে, বা যদিও বা জিতে কত সিটে জিততে পারে? অথবা যদিও নতুন কোনো সরকার গঠিত হয় তাহলে তার প্রধানমন্ত্রী কে হতে পারে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সেইগুলো নিয়ে আমরা অবশ্যই আবার আলোচনা করব। চলুন আজকের মতো ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো সময়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।